এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে পারমাণবিক শক্তির যে হুঙ্কার, একদিকে ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের যে পরিকল্পনা, পারমাণবিক অস্ত্রের যে চেষ্টা বা যে সাফল্য, সেই সাফল্য কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে বারবার করে। এবং সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকার চেষ্টা করছে না। এবং সাম্প্রতিককালে পাকিস্তানের বেশ কয়েকটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের মুখে ফুটে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প শুধু নয়, পাকিস্তানের যে সেনাপ্রধান বর্তমানে ফিল্ড মার্শাল আসিম মুনির, তার মুখেও ফুটে উঠেছে পাকিস্তানের সেই ভয়াবহ সত্য, যেখানে কিনা বলা হচ্ছে যেখানে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার বক্তব্যের মাধ্যম দিয়ে যে পাকিস্তান যদি ডুবে যায় সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে নিয়ে ডুববে। অর্থাৎ পাকিস্তানের যে পারমাণবিক শক্তি, সেই শক্তি ব্যবহারের কথা তারা বলছে। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিককালে বলে বসেছেন যে কোনোভাবে যদি পাকিস্তান, উত্তর কোরিয়া, রাশিয়া তারা প্রতিনিয়ত পারমাণবিক যে অস্ত্র তারা পরীক্ষা করতে পারে, তাহলে কেন পিছিয়ে থাকবে আমেরিকা? সত্যিই তো, কিন্তু কেন পিছিয়ে থাকবে? সেক্ষেত্রে পাকিস্তানের যে তথ্য উঠে আসছে, যে গভীর ভয়ানক সত্য, যে ইন্দিরা গান্ধী যদি সেদিন একটাবার অনুমতি দিতেন, তাহলে আজ হয়তো পাকিস্তান আর পারমাণবিক শক্তিধর দেশই হতো না। একদিকে এই মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার দরুন বারবার করে বিভিন্নভাবে ভারতকে নয়, বিভিন্ন দেশকে কিন্তু হুমকি দিয়ে আসছে এই পাকিস্তান। এবং ঠিক এই পাকিস্তান ঠিক সেই সুযোগে অ্যান্টি বর্ডার টেরোরিজম থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা যায় সেটা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু কি সেই ইতিহাস, যে ইতিহাসের পিছনে দাঁড়িয়ে কখনো ইন্দিরা গান্ধী পারেননি এই অনুমতি দিতে, যেখানে কিনা ইসরায়েল এবং ভারত একসঙ্গে সুপার স্ট্রাইক করে পাকিস্তানের সেই যে পারমাণবিক কর্মযোগ্য সেটাকে ধ্বংস করে দিতে পারত। কি বলছে ইতিহাস? প্রাথমিকভাবে এই ইতিহাস বা এই অনুষ্ঠানের শুরুতে আমি যেটা বলতে চাইবো যে 1970 থেকে 1990 দশকের একবারে শুরুর দিকটা রীতিমতো দক্ষিণ এশিয়া ছিল বিশ্বের সব থেকে পরমাণু সংঘর্ষের অন্যতম সম্ভাব্য অঞ্চল। এবং ভারত ও পাকিস্তান এই দুটি দেশই তৎকালীন সময় নিজেদেরকে পারমাণবিক শক্তিধর হিসেবে পরিচিত করে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে 1974 সাল পোখরান 1 স্মাইলিং বুদ্ধায় ভারত নিজেদের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা করে ফেলে। ঠিক তখনই রীতিমতো চমকে যায় এবং পারমাণবিক এই যে শক্তি, সেই শক্তির যে পরীক্ষা, যে প্রথম যে পরমাণু পরীক্ষা, সেই পরীক্ষা 1974 সালে করে ফেলার পর তৎকালীন প্রধানমন্ত্রী পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো এই 1974 সালে ভারতের পোখরানে এই যে পরমাণু শক্তির পরীক্ষা হওয়ার পরেই তিনি একেবারে ভয় পেয়ে যান। ভয় পেয়ে তিনি বলেন, আমরা আতপেটা থাকবো, আমরা আতপেটা থাকবো, পাতলা খাবো, কম খাবো, কিন্তু পারমাণবিক শক্তি বা পরমাণু শক্তি বানাবো। ঠিক এই জায়গাতে পাকিস্তানের ভয় পাওয়া এবং তারপর এই যে পারমাণবিক শক্তি তারা বানায়, ঠিক সেইখানে যে ভয়ানক অবস্থা তৈরি হয় বা পারমাণবিক শক্তি বানানোর যে প্রক্রিয়া সেইটা শুরু হয়। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন আব্দুল কাদির খান, অর্থাৎ একিউ খান। এই একিউ খান সেই তৎকালীন সময়ে তিনি নেদারল্যান্ডের ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে কাজ করছিলেন। এবং এরপর এই মেটালার্জিস্ট একিউ খান তিনি সেখান থেকে সেন্ট্রিফিউজ ডিজাইন এবং ব্লুপ্রিন্ট চুরি করে, এবং সেন্ট্রিফিউজ ডিজাইন ও ব্লুপ্রিন্ট চুরি করে পাকিস্তানে ফিরে এসে কাহুটায় রিসার্চ ল্যাবরেটরি শুরু করে। এবং এই কাহুটা রিসার্চ ল্যাবরেটরি সেইখানেই শুরু হয় প্রথম পাকিস্তানের পারমাণবিক শক্তির যে এনরিচমেন্ট এবং যে পরমাণু শক্তির যে এনরিচমেন্ট নয়, শুধু সেই পারমাণবিক অস্ত্র তৈরির যে কারখানা, সেইখানেই শুরু হয় প্রথম। এবং এরপর পাকিস্তানের এই পারমাণবিক বোমার ফ্যাক্টরি ভারতের নাগালে আসলো কিভাবে, ভারত কিভাবে বুঝলো যে এইখানে এই বিষয়টা চলছে? প্রাথমিকভাবে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর এক আধিকারিক সাম্প্রতিককালে একটা সাক্ষাৎকারে বেশ কয়েকটা মন্তব্য করেছেন। সিআইএর প্রাক্তন আধিকারিক রিচার্ড বার্লো তিনি দাবি করেন যে একেবারে শেষ মুহূর্তে এই ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন, তিনি যদি আদেশ না দিতেন তাহলে সেক্ষেত্রে এইটা থামতো না, এবং তিনি চাননি বলেই এই পারমাণবিক অস্ত্রের যে কারখানা সেইটা ভারত ধ্বংস করতে পারেনি। এবং কিভাবে তথ্য পৌঁছলো, সিআইএর একটা রিপোর্ট বলছে কিন্তু বুঝতে পেরে গিয়েছিল বিভিন্ন রকমভাবে ইরাক বা ইরান থেকে বিভিন্ন রকম জিনিসপত্র আসা, এছাড়া একেবারে গোটা পাকিস্তান জুড়ে খুব সন্তর্পণে এই যে কর্মকাণ্ড সেইটা পাকিস্তান এই কোয়েটাতে শুরু করেছিল, অর্থাৎ কাহুটায় শুরু করেছিল, সেইটা কিন্তু বুঝতে পেরেছিল। এবং